আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই আন্তর্জাতিক বিশ্লেষণ পর্বে স্বাগতম। আজকে আমি কথা বলবো আবারও সেই ইরান প্রসঙ্গ। গতকালকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি যুক্তরাষ্ট্র হামলা করেছে এবং এই হামলার আদ্যপ্রান্ত, কি লাভ কি ক্ষতি, এবং এই হামলাকে কেন্দ্র করে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যুদ্ধটা, সেই বিষয় নিয়েই আমার মূলত আজকের আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যদি ইরানের পারমাণবিক যেই ছিল, তাদের কার্যক্রম ছিল, সেগুলি নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে আমরা ইরান এবং ইসরায়েল দুটো দেশ সম্পর্কেই আমরা একটু ধারণা দিতে পারি। সেটা হচ্ছে ইরানের যে পারমাণবিক গবেষণা, সেটা তারা বারবার দাবি করে আসছিল যে এটা শুধুমাত্র জনগণের স্বার্থে, জনগণের জন্য, কোনো সামরিক কাজের জন্য তারা এই কাজটা করছে না, বা পারমাণবিক বোমা তৈরি করার কাজে তারা এই গবেষণাটা করছে না। এই দাবিটা প্রথমত ইরান করে আসতেছে দীর্ঘদিন যাবৎ, এবং এই দাবির সত্যায়নের পক্ষে তাদের কিছু কার্যক্রমও ছিল। যেমন তারা আন্তর্জাতিক যেই পরিদর্শক ছিল, তাদের জন্য সব সময় তাদের পারমাণবিক কেন্দ্রগুলি পরিদর্শনের সুযোগ রেখেছিল। অথচ আমরা যদি তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তথা বর্তমান যে আরেকটা শয়তান রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলও কিন্তু সেম পারমাণবিক বোমা তাদের আয়ত্তে আছে। যথারীতি প্রায় 400 মতো বোধহয় পারমাণবিক অস্ত্র এই বোমা তারা তৈরি করে ফেলেছে। অথচ এই ইসরায়েল এখন অবধি তাদের এই পারমাণবিক কার্যক্রম পরিদর্শনের জন্য আন্তর্জাতিক কোনো পরিদর্শককে যাওয়ার কোনো অনুমতি তারা দেয়নি। দ্বিতীয়ত যেই বিষয়টা, সেটা হচ্ছে ইরানের যেই পারমাণবিক কর্মসূচি, এই কর্মসূচি শুরু করার পরে তারা আন্তর্জাতিকভাবে একটি চুক্তি আবদ্ধ হয়েছে। যেই চুক্তিতে স্পষ্ট আছে তারা কখনোই পারমাণবিক কার্যক্রমকে কোনো জনগণের বিপক্ষে বা কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, তথা তারা কোনো রাষ্ট্রে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবে না। এই চুক্তিতে তারা আবদ্ধ। অথচ যদি আমরা ইসরায়েলের দিকে তাকাই, ইসরায়েল কিন্তু পারমাণবিক বোমা প্রথমত তাদের কাছে আছে, দ্বিতীয়ত তারা কখনোই এই চুক্তিতে আবদ্ধ হয়নি যে তারা অন্য কোনো রাষ্ট্রে তারা এই পারমাণবিক বোমা নিক্ষেপ করবে না, এমন কোনো চুক্তি তারা কখনোই করেনি। যে কারণে আমরা যদি ভীতিকর কিছু মনে করি, তাহলে সেটা ইসরায়েলকে মনে করতে পারি, অবশ্যই সেটা ইরানকে নয়। কারণ ইরান কিন্তু তাদের আন্তর্জাতিক যে পরিদর্শক রয়েছে পারমাণবিক ব্যবস্থাপনার, সেই পরিদর্শককে সর্বদা তাদের সেখানে পরিদর্শন করার অনুমতি দিয়েছে। দ্বিতীয়ত তারা চুক্তিবদ্ধ হয়েছে যে আন্তর্জাতিকভাবে তারা কখনোই কোনো রাষ্ট্রের উপরে তারা এই পারমাণবিক বোমা বা পারমাণবিক যে বিষয়টা, এটা ব্যবহার করবে না। পক্ষান্তরে আমরা ইসরায়েল থেকে কখনোই এই বক্তব্যটা আমরা পাইনি। ইরান যেখানে এত স্বচ্ছতা রাখার পরেও এবং তারা বারবার দাবি করার পরেও যে তাদের আসলে পারমাণবিক বোমা নিয়ে কোনো কর্মসূচি নেই, তারপরেও তারা নাকি পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা নাকি পৃথিবীর জন্য আতঙ্ক। অথচ ইসরায়েল যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, যারা আন্তর্জাতিক পরিদর্শকের তাদের দেশে এই পারমাণবিক বোমা পরিদর্শন করার কোনো অনুমতি নেই, ইভেন তারা কোনো চুক্তিতেও স্বাক্ষর করেনি যে অন্য দেশে তারা পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে না, তারপরেও ইসরায়েলের এই পারমাণবিক বোমা বিশ্বের জন্য নাকি কোনো ঝুঁকিপূর্ণ নয়। এটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের শয়তানি, মুখোশের আড়ালে যে তারা শয়তান বসবাস করে, সেটা আরেকটা উদাহরণ হচ্ছে এই বিষয়টা। আসলে তারা খবরদারি এবং তাদের যে দীর্ঘদিনের দাদাগিরি অর্থাৎ মোড়লিপনা, এইটা তারা বলবৎ রাখার জন্য তাদের বিপক্ষে যারা থাকবে তাদেরকে দমন করবে, তাদেরকে শাসন করবে, তাদের জন্য সকল আইন তৈরি করবে। তাদের পক্ষে যারা থাকবে তাদের জন্য কোনো আইন নেই। এটাই হচ্ছে বাস্তবতা। দ্বিতীয়ত, ইরানের যেই বর্তমান আক্রমণটা হলো, বিশেষত আমেরিকা যে গতকালকে আক্রমণ করলো, আমরা দেখলাম পরশুদিন কিন্তু পাকিস্তানের সেনা প্রধানকে আমেরিকা ডেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে সাক্ষাৎ করেছে এবং এরপরে তিনি পাকিস্তানে ফেরত এসে বলেছেন যে
ডোনাল্ড ট্রাম্পের শান্তির জন্য নোবেল দেওয়া উচিত। তো এই যখন অবস্থা, তারপরেই দেখলাম আমরা ইরানের উপরে তারা আক্রমণ করলো। ইতিপূর্বে আমরা দেখেছি যখন আফগানের উপর আক্রমণ করে 2001 সালে, তখনও ওই সময় মুশারফ সাহেব ছিল, জেনারেল মুশারফ সাহেব ছিলেন। তিনি কিন্তু তার নেগোসিয়েশনের কারণেই বা তার যে দালালিপনার কারণেই মূলত তখনও এই আফগানের উপরে আক্রমণ করতে পেরেছিল। মূলত আমেরিকা বহুত দূরের রাষ্ট্র, তারা সরাসরি এসে আক্রমণ করা এটা তাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং সেটা কোনোভাবেই সফলতা দেখতে পারবে না। যে কারণেই তারা এই মধ্যপ্রাচ্যে তাদের খবরদারি করার জন্য, তাদের মোড়লিপনা বলবৎ রাখার জন্য তারা বেশ কিছু তাদের খুঁটি রয়েছে, ঘাঁটি রয়েছে, যেই ঘাঁটিগুলি নিয়ে আমি পরে আলোচনা করব। সেই ঘাঁটির ভিতরে অন্যতম হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের সহযোগিতা এবং তাদের মাধ্যমেই কিন্তু আমরা বারবার দেখেছি যে আমাদের উপরে আক্রমণগুলি হচ্ছে। মুসলমান নিধনের জন্য পাকিস্তান বারবার ব্যবহৃত হচ্ছে। অতএব এই পাকিস্তানের এখন ভাবার সময় এসেছে, বা আমাদের মুসলিম বিশ্বেরও ভাবার সময় এসেছে যে পাকিস্তান কোন পক্ষে, বা পাকিস্তানকে জবাবদিহিতার আওতায় আনাটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। এখন আরেকটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে ইরান হচ্ছে শিয়া আর ইসরায়েল হচ্ছে ইহুদি। তো ইতিপূর্বে আমরা জানি শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং শিয়ারা অনেক আলেমুলামাকে নিধন করেছে, এই বিষয়গুলি পিছনে গিয়েছে এবং সেগুলি এখন অনেকেই এই বিষয়গুলি উত্থাপন করে বা আলোচনায় এনে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করতেছে এবং তারা বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে আমরা ইরানের পক্ষেও থাকবো না, আমরা ইসরায়েলের পক্ষেও থাকবো না। এই যখন অবস্থা, তখন আসলে আমাদের কোন মত অবলম্বন করা উচিত সেই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করতে চাই। দেখেন, আমি এর আগেও ভিডিও বানিয়েছি, রিল বানিয়েছি, সেখানে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় একবার যুদ্ধ হইল অগ্নিপূজক এবং আহলে কিতাবদের ভিতরে। প্রাথমিক পর্যায়ে আহলে কিতাবরা হারার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনক্ষুণ্ণ হলেন এবং তার সাহাবীরাও একটু খারাপ লাগলো তাদের কাছে। তখন আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন যে অচিরেই আপনি সুসংবাদ পাবেন এবং আহলে কিতাবরা বিজয় হবে। এবং এরপরে দেখলাম আহলে কিতাবরা পরবর্তীতে বিজয় হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? উৎফুল্ল হলেন, আনন্দ উদ্বেলিত হলেন। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। আমরা যদি ইসলামের মূল গ্রন্থ কোরআনুল কারীম দেখি, তাহলে আমরা এর শিক্ষাটা পাই যে অন্তত কাছাকাছি, আমাদের কাছাকাছি যারা থাকবে তাদের বিজয় এবং তাদের পক্ষ অবলম্বন করা, এটাই আমাদের কোরআনের শিক্ষা। সেই হিসাবে আমরা ইরান হোক না শিয়া, তারা তো আল্লাহকে মানতেছে, তারা তো নবীকে মানতেছে এবং সবচাইতে বড় কথা এই সময়ে সবচাইতে মজলুম হচ্ছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনির বিপক্ষে যারা বর্বর হামলা চালাচ্ছে সেই তাদের বিপক্ষেও তাদের আন্দোলন এবং হামলা। অতএব কোনো ক্রমেই এই সময়ে এসে আমরা ইরানের বিপক্ষে দাঁড়াতে পারি না বা ইসরায়েলকে আমরা সহায়তা দিতে পারি না বা ইসরায়েলের পক্ষে আমরা কোনোভাবেই আমাদের নৈতিক অবস্থান আমরা এখানে ব্যক্ত করতে পারি না। এখন এই একটু আগে আমি বলেছিলাম যে আমেরিকা যে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে বা শাসন করে, এর জন্য সবচেয়ে যেই বড় ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে তাদের ঘাঁটিগুলি। তারা কিন্তু অনেকগুলি মুসলিম রাষ্ট্রে তাদের ঘাঁটি গেড়েছে। এই ঘাঁটি থেকেই মূলত বারবার মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। আমরা ইতিপূর্বে ইরাক ধ্বংস দেখেছি, তারও আগে আফগান ধ্বংস হতে দেখলাম, এরপরে এখন ইরানের উপরে এসেছে। এই যে বারবার আক্রমণ করতেছে, এই আক্রমণটা ক্ষেত্র কিন্তু এখান থেকেই তারা ব্যবহার করতেছে। অতএব এই জায়গাগুলি আমরা যদি সংকুচিত করতে পারি, আমরা যদি আমাদের ঈমানকে জাগ্রত করতে পারি এবং যেই মুসলিম রাষ্ট্রে তাদের ভূখণ্ড ব্যবহার করে এই হামলাগুলি করছে সেই মুসলিম শাসকরা যদি তাদের বোধগম্য হয়, আল্লাহ যদি তাদের দিলকে মোহর মেরে না দিয়ে থাকেন, তাদের অন্তরে যদি সামান্যতম বিন্দু মাত্র অনুশোচনা অনুকম্পা থাকে, তাহলে আশা করি তারা ফেরত আসবেন। এখানে মার্কিনীদের ঘাঁটির ভিতরে সবচেয়ে বড় ঘাঁটি সেটা হচ্ছে কাতার, এরপরে বাহরাইন আছে, কুয়েত আছে, সৌদি আরব আছে যাদেরকে আমরা সম্মান করি, এরপরে সংযুক্ত আরব আমিরাত, এছাড়া ছোট কিছু ঘাঁটি আছে সিরিয়া এবং ইরাকে। তো এই জায়গাগুলি থেকেই মূলত তারা এই হামলাগুলি সাধারণত পরিচালনা করেন এবং এই জায়গাগুলি তারা সাধারণত 50-60 হাজারের মতো সেনাবাহিনী সব সময় তাদের থাকে। কিন্তু যখনই কোনো যুদ্ধ বাধে বা কারো উপরে হামলা করতে হয়, তখন এটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত তারা এই সংখ্যাটাকে নিয়ে নেয় এবং এখানে প্রচুর পরিমাণে তারা
তাদের যুদ্ধের সামগ্রী তারা রাখতে পারে, এভাবেই চুক্তিবদ্ধ হওয়া ওই দেশগুলির সাথে। যে কারণে এই দেশগুলি এখন তাদের জাগ্রত হওয়া উচিত, তাদের ইমানকে জাগ্রত করা উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের উপরে দাঁড়িয়ে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত করা বা আমার ভাইয়ের রক্ত ঝরানো এটা কোনো ক্রমেই আমার ইমানের পরিচয় নয়। অতএব আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার ইমান যদি আমার থাকে তাহলে আমি ইমানের পক্ষে দাঁড়াবো, আমি আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো, আমি কশ্চিনকালেও আমেরিকার পক্ষে দাঁড়াবো না। এটাই হচ্ছে আমাদের বর্তমান সবচাইতে বড় ভূমিকা হওয়া উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া আমি আরেকটা যে বিষয়টা আনতে চাচ্ছি যে এই যুদ্ধকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে। প্রথমত গতকালকে জনকণ্ঠে একটি নিউজ করেছে যে ইরান কিন্তু অলরেডি তাদের যে বন্ধু রাষ্ট্র আছে তাদের কাছে সর্বাত্মক যুদ্ধের জন্য আহ্বান করেছে এবং কয়েকটি রাষ্ট্র মিলে যেন তারা একসাথে যৌথ মিলিশিয়া করতে পারে এবং এরা একটা আক্রমণ করতে পারে সেই বিবৃতি তারা দিয়েছেন। যদিও এটা নিয়ে আমার কিছু সন্দেহান আছে, যাদেরকে অন্তর্ভুক্ত করেছে তার ভিতরে একটা আছে পাকিস্তান। পাকিস্তান মনে হয় না এখানে সাপোর্ট করবে, কারণ পাকিস্তান কিন্তু আমরা জানি যে এই আমেরিকার মূল হামলার পরিকল্পনার সহায়তাকারী পাকিস্তান নীরব থাকবে এই এই অঙ্গীকার যখন পায় তখনই তারা এইগুলি হামলাগুলি করতে পারে। আমরা যারা দেখেছি আফগানের সময়ও যখন পাকিস্তান নমনীয় ভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে তখনই কিন্তু আফগানে তারা আক্রমণ করতে পেরেছে এবং দীর্ঘ 20 বছর সেখানে তারা জুলুম করার পরে অবশেষে নাকে খত দিয়ে কিন্তু আফগান থেকে পালাতে বাধ্য হয়েছে। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধ এখন কোন পর্যায়ে যাবে। আমরা কিন্তু আরেকটা বিষয় খেয়াল করেছি যে গতকালকে যে আক্রমণগুলি করেছে আমেরিকা, বিশেষ করে 3টি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বা স্থাপনায় তারা আক্রমণ করেছে। তারা বলেছে তারা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে। কিন্তু আমরা যদি বাস্তবতা অবলোকন করি এবং আমরা বিশ্ব মিডিয়াগুলি একটু ফলো করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে অলরেডি সৌদি আরব বা আরব আমিরাত থেকে যে তথ্যগুলি আসছে যে সেখানে পারমাণবিক কোনো রাসায়নিক কোনো পদার্থ ছড়িয়ে গেছে বা তার কোনো বিষক্রিয়া বাতাসে মিশেছে এমন কোনো প্রমাণ সেখানে পাওয়া যায়নি। এই কথার থেকে কিন্তু ইরানের বক্তব্যের সত্যতা আমরা পাই। ইরান কিন্তু বলেছে যে এই হামলাগুলিতে তাদের আসলে তেমন কোনো ক্ষতি হয়নি। কেন ক্ষতি হয়নি? কারণ তারা এই 3টা কেন্দ্রে যে পারমাণবিক দ্রব্য ছিল বা যে বস্তুগুলি ছিল সেগুলি তারা আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছে। এই কথার যুক্তিও রয়েছে, কারণ আমরা জানি যে আমরা যখন কোনো একটা জায়গাকে অনিরাপদ মনে করব, আর ইরান তো বেশ কিছুদিন যাবতই যখন ইসরায়েল আক্রমণ করেছে তাদের উপরে তখন থেকেই তারা কিন্তু জানতো যে কোনো সময় আমেরিকা তাদের উপরে আক্রমণ করে বসবে এবং তাদের পারমাণবিক যে স্থাপনাগুলি আছে এই স্থাপনাগুলি তাদের আক্রমণের প্রধানতম শিকার হবে। যে কারণে তারা এতটা নির্বুদ্ধি ভাবার কোনো কারণ নেই যে তারা পারমাণবিক সেই বিষয়গুলি বস্তুগুলি সেখানেই তারা রাখবে দ্রব্যগুলি। অতএব ইরানের বক্তব্যই যুক্তিযুক্ত মনে হয় যে তারা সেখান থেকে সরিয়ে ফেলেছে এবং সেই মর্মে আমরা বেশ কিছু ভিডিও স্থিরচিত্র এগুলি দেখেছি যে সেখান থেকে তারা অনেক কিছু সরিয়ে ফেলতেছে বা নিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদের সত্যি আমরা যতটুকু জানতে পেরেছি। তো অতএব আমেরিকা যে গতকালকে আক্রমণ করেছে তারা খুব বেশি লাভবান না হলেও এই আক্রমণের ফলে একটা সমস্যা তৈরি হলো। সেই সমস্যাটা কি? সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে। কেন বলছি আমি? কারণ আমেরিকা যেমন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, অথচ 2 দিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি কি এই যুদ্ধে জড়াবো কি জড়াবো না এর কোনো বক্তব্য সুস্পষ্ট দেওয়া সম্ভব না। আমি জড়াইতেও পারি, আমি নাও পারি। তার মানে আনপ্রেডিক্টেবল একটি বক্তব্য এবং বরাবরই তিনি এরকম দানবীয় কথা বলেন এবং দানবীয় সিদ্ধান্ত নেন। অথচ এত বড় একটা যুদ্ধের সিদ্ধান্ত নিতে গেলে সাধারণত সেই দেশের সর্বোচ্চ পরিষদে সেটা নিয়ে বৈঠক হয়, বিরোধী দল সরকারি দল সকলে মিলে আলোচনা সাপেক্ষে, যেহেতু অনেক বড় একটা পরিকল্পনা, তারপরে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আমরা দেখলাম রাতের আধারে হঠাৎ করেই তারা একটা সিদ্ধান্ত নিয়ে বসলো এবং ইরানের উপরে আক্রমণ করে বসলো। এই আক্রমণটা আসলেই অযাচিত হয়েছে এবং এই আক্রমণের ফলে যেই আশঙ্কাটা তৈরি হয়েছে যে এখন ইরানের পাশে যেই বন্ধু রাষ্ট্রগুলি রয়েছে, বিশেষত আমেরিকার শত্রু রাষ্ট্র, তার ভিতরে আমরা যদি নামগুলি একটু বলতে চাই, যেমন রাশিয়া কিন্তু অলরেডি বিবৃতি দিয়ে বসেছে, কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে এই এলাকায় যুদ্ধে জড়াইতে নিষেধ করেছে। সাথে ইসরায়েলের ব্যাপক তারা সমালোচনা করেছে, মস্কো তাই। তুরস্ক অনবরত হুমকি ধমকি দিচ্ছে এবং তারা সেনাবাহিনী প্রস্তুত রেখেছে। চীন
যদিও এই পর্যন্ত সরাসরি এরকম স্পষ্ট কোনো বিবৃতি না দিলেও আমরা জানি চীন কিন্তু ভবিষ্যৎ পরাশক্তি, যে কারণে তারা আমেরিকার বিরুদ্ধে। এবং আরেকটা আমরা নিউজ যেটা পেয়েছি যে চীন একটি কার্গো বিমান পাঠিয়েছে ইরানে, এবং যেটা সম্ভাবনা রয়েছে সেই কার্গো বিমানে হয়তো এই যুদ্ধের সামরাস্ত্র বা যুদ্ধের যে অস্ত্রগুলি সেগুলি হয়তো পাঠানো হয়ে থাকতে পারে। এছাড়া উত্তর কোরিয়া নিয়মিতই আমেরিকার বিপক্ষে থাকে। ইরানের উপরে যে হামলা হয়েছে, ইসরায়েল প্রথম যখন হামলা করলো তখনই কিন্তু ইসরায়েলের বিপক্ষে তাদের অবস্থান ছিল, ব্যক্ত করেছে। এরপরে ভেনেজুয়েলা, তারপরে ইরাকের জনগণ, ইরাক যদিও রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এখনো বিবৃতি না দিলেও ইরাকের জনগণ কিন্তু ঠিকই এই যুদ্ধের বিপক্ষে বা ইরানে হামলার বিপক্ষে। তাছাড়া ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের স্বাধীনতাকামী যেই সংগঠনগুলি রয়েছে তারা তো আছেই। তো এই সকলে যদি জড়িয়ে যায়, সাথে পাকিস্তানকে আমি আলাদা রেখেছি, পাকিস্তানকে আমি মার্ক করিনি, কারণ পাকিস্তান সবসময় দালালিপনা করে থাকে। আমরা যুগ যুগ ধরে দেখেছি পাকিস্তান দালালিপনা। এখন পাকিস্তানকে আমি এই থেকে আপাতত ইরানের বন্ধু রাষ্ট্রের তালিকা থেকে তাকে আমি বাদ রেখেই বাকি যে রাষ্ট্রগুলির কথা বললাম তারা যদি একীভূত হতে পারে এবং এই হামলায় জড়িয়ে যেতে পারে বা এই যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এই কথা বলতেই হয়। এজন্য আমি বলেছি আমার মূল শিরোনাম আজকের যে ইরানের উপরে আমেরিকার অযাচিত অতর্কিত হামলা, এই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল কিনা সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই তৈরি হয়ে যায় থাকে, তাহলে এখান থেকেই আমেরিকার পতন শুরু হলো, এটাও নিশ্চিত। এতদিন এর আগ পর্যন্ত যতগুলি ছোটখাটো পরাজয় দেখেছি আমেরিকার, বিশেষত আফগানে যেই পরাজয়, সেটা ছিল একটা এলাকা ভিত্তিক, অন্য কোনো গোষ্ঠী সেখানে জড়িত ছিল না, যে কারণে তাদের রাষ্ট্র ভাঙ্গা বা তাদের শক্তি ভেঙে যাওয়া এরকম কোনো প্রশ্ন সেখানে উত্থাপিত হয়নি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন ইরানের পাশে যদি বিশেষত এই তুরস্ক, চীন, রাশিয়া, এই তিনটা রাষ্ট্রও যদি দাঁড়ায়, তাহলেও বিশ্বযুদ্ধ হয়ে যাবে এবং আমেরিকা ভাঙবেই, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আমরা সাহায্য প্রার্থনা করতেছি। মাজলুম জনতার উপরে যেন আল্লাহ তাআলা সাহায্য এবং করুণা বর্ষণ করেন। সর্বশেষ আমি আল্লাহ তাআলার ওই আয়াতটি পাঠ করতে চাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। এখানে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না, অথচ সেখানকার বৃদ্ধ, নারী, বাচ্চা তারা চিৎকার করে ফরিয়াদ করে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, এই জালেমদের ভূখণ্ড থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে কোনো নুসরতকারী এবং তোমার কোনো ওলি প্রেরণ করো, যারা মূলত আমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে, আমাদের সাহায্য করবে। আল্লাহর কাছে সেই সাহায্যই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।